হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি আবার নিয়ে এসেছি আমার অভিজ্ঞতার ওপর একটা গল্প। তো সব্বাইকে আমার ভালোবাসা, আদর এবং বড়দের, গুরুজনদের নমস্কার। আমি আজকে আপনাদের সামনে একটা আমার সব অভিজ্ঞতাই আমি বলছি। আজকে আরেকটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছুদিন আগেই ঘটা একটা ঘটনা আমার সাথে হলো। আমার আমি যেহেতু তারা মাকে পুজো করি, তো তার আগে একটা কথা বলে নিই, এর আগের ভিডিওটা আমার কিছু প্রবলেম হয়েছিল। তো ওখানে কিছু ডিস্টার্বনেস এসেছিলো, তার জন্য কমেন্ট বক্স অফ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে দুঃখিত। মানে কিছু ইস্যুর জন্য খারাপ হয়ে গেছিলো ভিডিওটা। তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো এই গল্পটা আবার সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো আমি আজকের পর্ব শুরু করছি। তো যেহেতু আমি তারা মাকে পুজো করি, আমি মায়ের পুজো করতে করতে অনেক রকম একটা জ্ঞান, একটা অভিজ্ঞতা এবং কিছু অনুভূতি জাগা দেয়। তো বেশ কিছুদিনই হয়ে গেছে, বেশ কিছু বছর পার হয়ে গেছে মাকে নিয়ে আছি। তো পুজো করতে করতে আমার কাছে অনেকেই জানতে পেরেছে আমি মায়ের পুজো করি। আশেপাশে বাড়ি বলুন, আমার আত্মীয়স্বজন বলুন, অনেকেই সবাই জানে আমি পুজো করি। তো একদিন আমার এই পাড়ার থেকেই এক মেয়ে আর তার মা এসছিল আমার কাছে পুজো দিতে। মায়ের কাছে পুজো দিতে মিষ্টি টিষ্টি নিয়ে ফুল চন্দন সব কিছু করে নিয়ে এসছে। তো এমনি পুজো টুজো দিয়ে গেছে। তো হঠাৎ একদিন ওই বাড়িতে আমি যাতায়াত করি। তো আমি বৌদির বাড়িতে গেছি। বৌদি বলছে আমাকে, সহেলি, আমার নাম সহেলি। তো সহেলি, মেয়েটার আমি নাম নেব না। আমি কারোরই নাম নিতে চাই না, কারণ এগুলো জিনিস নাম বলাটা ঠিক না। নানান ধরনের প্রবলেম সবারই হয়। তো নাম আমি নিচ্ছি না। তো বৌদি আমাকে বলছে মেয়ের খুব সমস্যা হচ্ছে। কী সমস্যা? ও রাত্রিবেলা করে একা একা বাথরুমে যাওয়ার পর ও ভয় পায়। ভয় পায়, মনে হয় পিছনে ওর কেউ হেঁটে বেড়াচ্ছে। আর শোয়ার পরে মনে হচ্ছে ওর পাশে কেউ শুয়ে আছে। তো ওর অনুভূতিটা ওর সঙ্গে আছে। তো একদিন ও পড়ার টেবিলে ওর মা ওকে সন্ধ্যাবেলা খাবার টিফিন করে দিতে গেছে। ও দেখছে পুরো একটা কর্নারের দিকে, ওর যে টেবিলটা আছে পড়ার, তার কর্নারের দিকে তাকিয়ে ও বসে আছে। বসে, মানে এমনভাবে বসে তাকিয়ে আছে যে যদি ওখানে কেউ থাকে, আমরা যদি কোনো কর্নার থেকে কাউকে দেখতে পাই বা আমার ঘরে যদি কেউ প্রেজেন্ট থাকে, সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো যে তার সাথে আমি কথা বলছি বা তার দিকে আমরা তাকিয়ে আছি। এটা তো যে কেউ একটা মানুষ উল্টো পাশ থেকে আসলেও বুঝতে পারবে। তো ঘটনাটা সেখানেই হলো। তো ওর মা ফট করে গিয়েই নক করেছে যে কী হয়েছে, তুই তাকিয়ে আছিস? বললো না, কিছু না, কিছু না। ও কিছু বলেনি। তারপর এখন ঠিক আছে। তো আমি বললাম, কারোর থেকে তুমি ঝাড়ানোর ব্যবস্থা করো। বলে কি, তুই পারবি কি? আনলাম যে তুমি একটু দেখো অন্য জায়গার থেকে, পরে আমি দেখছি কী করা যায়। তো এরকম বেশ কিছুদিন ওর সঙ্গে চলতেই থাকলো। ভয় ওর মন থেকে যাচ্ছে না, পেছনে পেছনে ঘুরছে, খাওয়া দাওয়া কমিয়ে যাচ্ছে, চোখে নিচে কালি পড়ে যাচ্ছে। কিন্তু ওর সবসময় আতঙ্ক, ওর ঘরের চারিপাশে ওর সাথে কেউ না কেউ বসবাস করছে, এবং দুজন, একজন না। ও সেকেন্ড টাইম এই কথাটা বলে যে আমার যতদূর সম্ভব ওর মাকে ক্লিয়ার করেছে যে দুজন এরকম আমার পিছু পিছু আছে। আর স্বপ্নেতে আমি সবসময় দেখি, মানে কেউ আমাকে নিয়ে চলে যাচ্ছে, কেউ আমাকে নিয়ে চলে যাচ্ছে, এরকম। তো এই জিনিসটা হওয়ার পর ওর মা তো চিন্তিত হয়ে গেল। তারপর কোথাও মন্দির টন্দির বা কারোর সাথে কি কথা বলে ওর মা ঝাড়ানোর ব্যবস্থা করে। তো তাবিজ টাবিজ দিয়েছিল। তো বেশ কিছুদিন ঠিক ছিল। তো বেশ কিছুদিন পরে আমি আবার গেছিলাম তাদের বাড়িতে। তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে এখন ভালো আছিস? ও বলল যে হ্যাঁ ভালো আছি আন্টি, এখন আর অসুবিধা হয় না আমার, অসুবিধা হয় না। তো আমি যেই ওকে একটু মাথায় হাত দিয়ে, এমনি বাচ্চা মেয়ে, ক্লাস 9 কি 10-এ পড়ে, ওকে একটু স্পর্শ করেছি, আদর করেছি। করার সঙ্গে সঙ্গেও আমার থেকে না একটু সরতে শুরু করলো। আমি বললাম যে কী হয়েছে, বস। বলে কি না না, ওই চেয়ারে বসছি, বসো তুমি। তারপর কিছুক্ষণ পর ওর বমি শুরু হলো। বমি কীরকমভাবে ওয়াক ওয়াক দিচ্ছে, বমি হচ্ছে না। আবার বাথরুমে যাচ্ছে, আবার দৌড়ে আসছে। তখন বৌদি বলছে কী হলো হঠাৎ? আনলাম যে বমি যদি ওর আসে তাহলে তুমি ওকে বমি করতে দাও, বমি করতে দাও, তারপর দেখছি আমি। কারণ আমার কিন্তু এই মুহূর্তে বোঝা শেষ, ওর শরীর থেকে কোনো কিছুই চলে যায়নি, পুরোপুরি ওকে তাদের গ্রিপে নিয়ে নিয়েছে। তো সেই ব্যাপারটা বলা মাত্রই ঘটনা, বমি টমি করে একাকার, মেয়ে সেন্সেসের মতন অবস্থা হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছে, গড়াগড়ি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
তো এরকম করতে করতে তখন ওর মা তো হাউমাউ করে কাঁদছে, এটা কী হলো হঠাৎ করে। আমি বললাম যে আমি তো জিনিসপত্র কিছু আমার কাছে সেরকম এখনও কিছু নেই, আমাকে 2 মিনিট দাও বৌদি। তাদের স্কুটি ছিল, তো দাদাকে বললাম আমি স্কুটি নিয়ে আমাকে বাড়িতে দিয়ে এসো দাদা, তুমি তোমার সঙ্গে আমি ফেরত আনবো, আমার কিছু জিনিস আনতে হবে বাড়ির থেকে। তো বাড়ির থেকে সেই মুহূর্তে আমি এসে দাদার সঙ্গে এসে সেই মুহূর্তে জিনিসপত্র নিয়ে আমি তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে যাওয়ার পর আমার মালা, যে জপের মালা, তো সেই মালা তার উপরে দেই। ও আমাকে কী করছে, পুরো হিট করছে, পুরো হিট, মানে তুই এখান থেকে চলে যা, তুই আমাকে ধরবি না, তুই এখান থেকে যাবি, নাহলে আমি কিন্তু চিপে দেবো এর গলা, মানে ওর মাকে টার্গেট করে বলছে চিপে দেবো গলা। তখন আমি বললাম যে এটা কী, তুই আমার যতটুকু ব্যবস্থা নেওয়ার আমার দিক থেকে আমাকে নিজেকেও সিকিওর করতে হবে, ওইকেও সিকিওর করতে হবে, তো যতটুকু মন্ত্র মায়ের দ্বারা আছে অতটুকুতে ওকে আমি থামাতে পেরেছি, পুরোপুরি থামাতে পেরেছি। থামানোর পরে ও পুরো অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে। আমি যে এখন ওকে একটু জলের ছেটা দিয়ে জল খাওয়াও বৌদি, তো জল খাইয়েছে, জলের ছেটা দিয়েছে। তারপর আর এমন একটা সিচুয়েশন, ওকে যখন আমি ঝাড়াচ্ছি এমন একটা সিচুয়েশন হয়েছিল বন্ধুরা, মানে বিশ্বাস করবে না, এটা চোখে না দেখলে আমি আমার কথার মাধ্যমে তোমরা কতটুকু অনুভব করবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু পুরো একটা স্টিলের খাট, 2জন শোয়ার মতন যে খাটগুলো হয়, সেই বেডটাকে ওই মেয়েটা একা পুরো নাড়িয়ে দিয়েছে। নাড়িয়ে দিয়েছে মানে ও খাটটাকে পারলে এক হাত দিয়ে তুলে ফেলছে, ওর মধ্যে এতটা শক্তি ভরপুর হয়ে গেছে, এতটা শক্তি। ওগুলো দেখে তো 100% বাবা মা একটু নার্ভাস হবেই, কারণ তারা তো এরকম দৃশ্য কখনোই চোখে দেখেনি। আর এরা দেখতে হবে তার মেয়ের বিষয়, এটা তারা কখনো ভাবতে পারে না, কোনো মা বাবাই ভাবতে পারে না যে এরকম একটা কারোর সাথে এরকম ঘটনা চোখের সামনে হোক, যে তার ঘর বাড়ি কিছু রাখছে না, সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছে, একটা 9-এ 10-এ পড়া একটা মেয়ে খাট তুলে দিচ্ছে, এটা তো বিষয়টাই অন্যরকম। তো আমি তখনকার মতন ওকে সব কিছু রেমিডি দিয়ে সমস্ত কিছু দিয়ে শান্ত করে আসলাম। তো আমি বললাম যে ও যদি আজকে সারা রাতে যদি না খেতে চায় ওকে খাওয়াবে না, ও থাকুক এরকম, কালকে সন্ধ্যাবেলা আমি যখন পুজোয় বসবো তখন ওকে নিয়ে তুমি অবশ্যই আসো। তো ঠিক আছে, তো যা বলা সেই কাজ। পরের দিন ওরা সন্ধ্যাবেলা আসলো, মায়ের জন্য জিনিসপত্র নিয়ে আসলো, ধূপকাঠি মোমবাতি জ্বালালো, বললাম যে জ্বালা ধূপকাঠি মোমবাতি। আবার ওইখানে আসন দিয়েছি, আমার একটা আসন পেতেছি, ওই মেয়েটার জন্য একটা আসন পেতেছি। আসন পাতার পর মেয়েটাকে বসিয়েছি, মেয়েটা আমাকে ধরতে দিচ্ছে না। আবার আমি তো ছাড়বো না, আমি আমার কায়দা মতন আমি ধরেছি। ধরার পরে ও পুরো জড়িয়ে গেল, ওর ভাষা জড়িয়ে গেল। তখন শুধু বললাম যে কোথার থেকে এসছিস, ভাষা জড়িয়ে গেল। ভাষা জড়ানোর পরে ও কিছুই বলতে পারলো না, ও অজ্ঞান হয়ে গেল, আবার পেন্ট হয়ে গেল। আমি তারপর যতটুকু মায়ের মানে যতটুকু অনুভবে জানতে পারলাম, ওর দাদু বহু বছর আগে মারা গেছে, ওর মার বাবা বহু বছর আগে মারা গেছে। তখন মেয়েটার বয়স ছিল হচ্ছে 4 বছর, 4 বছর বয়স ওর দাদু মারা গেছে, দেখে গেছে নাতনি, আদরও করে গেছে। তো দাদু মারা যাওয়ার পরে আমাদের এটা সবার মধ্যেই থাকে, কিন্তু যারা চলে যায় আমাদের পৃথিবী ছেড়ে, তাদের কিছু কিছু প্রিয় জিনিস আমরা হয়তো নিজেদের কাছে খুব সাবধানে আদরের সঙ্গে রেখে দিই স্মৃতি হিসাবে। আবার কিছু কিছু মানুষ তার ব্যবহার করার জিনিস রেখে দেয় আদরের সঙ্গে, আমার বাবার জিনিস, আমার মায়ের জিনিস রেখে দেয়। কিন্তু আমি সবার প্রথমে একটা কথাই বলবো বন্ধুরা, সবাইকে বলবো একটা কথা, যারা পৃথিবীর থেকে চলে যায় তাদের কোনো জিনিস ঘরে ব্যবহার করা উচিত না, একদমই উচিত না। কারণ আমরা মানুষের শরীরে যতদিন আছি আমরা আছি, তোমার কেউ আত্মীয় পরিজনের মধ্যেই আছি, তুমি আমার কেউ হও, আমি তোমার কেউ হই। যেদিন ওই শরীরটা আত্মা ছেড়ে দেবে, মারা যাবে, সে কিন্তু আমাদের মধ্যে আর থাকে না, সে অন্য চক্রে পরিভ্রমণ করে। কিন্তু সেই চক্রের জগৎটা কিন্তু আবার আলাদা, ওনারা কিন্তু আমাদের চেনে না। কিন্তু তার যে প্রিয় জিনিসগুলো, মানুষের বলে না মরে গেলেও জিনিসের ওপর আকর্ষণ থাকে, আকর্ষণ কিন্তু জিনিসের পরের থেকে যায়। সেই জন্যই আমি বলবো সবাইকে, এটাই বলবো যে ওরকম জিনিস কেউ ব্যবহার করবে না, নিজেদের সাবধানতার থেকে। অনেক, কারণ এই ঘটনাতেই তোমরা বুঝতে পারবে একটা ছোট্ট জিনিসের মানে রাখার জন্য আজকে মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। তো ব্যাপারটা হলো, দাদু যখন মারা যায় তো জিনিসপত্র, দাদুর একটা পেন নিয়ে এসেছিলো, মেয়ে হিসাবে তার বাবার ছবি ঘরে রেখেছিল, প্রত্যেক দিন ধূপকাঠি মোমবাতি রজনীগন্ধা স্টিক
প্রত্যেক দিন বাবা মারা যাওয়ার পর থেকে ওই বৌদির একটা অভ্যাস হয়ে গেছিলো, তার বাবার সামনে রজনীগন্ধা স্টিক ধূপকাঠি জ্বালাবেই প্রত্যেক দিন। ফুল নষ্ট হবে 2 দিন পরে আবার ফুলটা নিয়ে আসবে, এটা তার অভ্যাস। আর মেয়ের অভ্যাস ছিল কি, দাদুর পেন নিয়ে পড়াশোনা করা। ওই পেনটা যত্ন করে পড়াশোনা করতো, পরীক্ষা থাকতো, এক্সাম থাকতো, ওটা নিয়ে যেত। আর দাদুর একটা ট্রাঙ্ক ছিল, আগেকার দিনে দেখবে খুব টিনের বাক্স ট্রাঙ্ক ব্যবহার হতো। সেই ট্রাঙ্কগুলো কিন্তু আমরা এখনও দেখতে পাই, কিন্তু আমাদের সেরকম আজকালকার জীবনে ব্যবহার হয় না, আমাদের মতন ঘরে ব্যবহার হয় না। ওই পুরনো দিনের জিনিসপত্র গুছিয়ে গেছে আমরা রেখে দিই, সেটার জন্য আমাদের থাকে, কিন্তু চলাফেরা হয় না ওটা নিয়ে। তো সেই ট্রাঙ্কটাও নিয়ে এসেছিলো। ট্রাঙ্কটা নিয়ে আসার পর ওটার মধ্যে ওর বই খাতা, কিছু কিছু জিনিসপত্র, একটু সোয়েটার, যাই হোক যাবতীয় টুকটাকি জিনিস ওই ট্রাঙ্কটার মধ্যে রেখে দিয়েছিল ওর খাটের নিচে। আমি কিন্তু আসনে বসে এই ডিটেলস কথাটা বৌদিকে জিজ্ঞেস করেছি যে তোমার বাবার মানে ওর দাদুর প্রিয় কোন জিনিসটা তো ওর খাটের নিচে আছে। তখন বৌদি বলল একটা বাস্কো আছে আমার বাবার। আমি বললাম ওটা ইমিডিয়েট বাড়ির থেকে বের করে দেবে, এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবে, পুরো ড্রেনের পাড়ে ভেঙে চুরে ড্রেনের পাড়ে ফেলে দেবে। দাদুর কোনো জিনিস ব্যবহার হবে না, এবং তোমার বাবা তোমার কাছে প্রিয় ছিলেন, এখন নেই বর্তমানে, তাই জন্য সেই ছবিটাও ঘরে রাখা যাবে না, জলে ফেলে দিতে হবে। এটা যদি করতে পারো তাহলে তোমার মেয়ের জীবন থেকে বাঁচবে, আর যদি না হয় তাহলে সেকেন্ড যে বার্থডেটা আসছে তার বীভৎস রকম অবস্থা হবে, কারণ উনি নাতনিকে নেওয়ার চেষ্টা করছে, তার পুরো শরীরটাকে গ্রিপ করে নিয়েছে। এবং এনটিটি যখন কোনো জায়গায় থাকে সবসময় জেনে থাকবে, এনটিটি সবসময় গ্রুপ করে, একটা গ্রুপিংয়ে থাকে। আমরা মানুষরা যেরকম, একটা মানুষ একা কিন্তু থাকতে পারবো না, আমাদেরও কিন্তু বন্ধুবান্ধবের দরকার হয়, কথা বলার জন্য দরকার হয়, লোক পরিবেশ লাগে, আমরা কিন্তু একা থাকতে পারি না। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে সাথে সাথে যে যেই এন্টিটিরা থাকে তাদেরও কিন্তু গ্যাদারিং হয়, গ্রুপিং হয়, তারাও কিন্তু 1 জন 2 জন 3 জন 4 জন ওরা কিন্তু ঠিক জায়গাতে নিয়ে চলে আসে তাদের কাজে। তো সেখানে ওই এন্টিটি আরেক এন্টিটিকে নিয়ে চলে এসেছিল, এই জন্য ও সবসময় বলতো আমি 2 জনকে পাশে পাই, একজন ধরো এই পাশে শুয়ে আছে, কেউ হয়তো কর্নারে দাঁড়িয়ে আছে। এই জিনিসটাই ও সবসময় ফলো করতো, এই জিনিসটাতেই ও ভয় পেতো, ওকে সবসময় ঘিরে রাখতো। এবং স্বপ্নে যেটাও দেখতো, সেদিন মায়ের সামনে বললো যে ওর দাদুকে দেখতো স্বপ্নে যে আমি তোমাকে নিয়ে যাব মা, নিয়ে যাব সোনা, এরকম করে স্বপ্ন দেখতো তোমার আগামী জন্মদিনে। তো এই ঘটনাটা ওখানে সমাপ্ত করা হলো, মেয়েটাকে ঠিক করা হলো, মায়ের কিছু জিনিসপত্র দিয়ে শরীরকে ঠিক রাখা হলো, বন্ধন করা হলো। তো আমি যেরকম বলেছি ঠিক সেই রকম করেই বৌদি সমস্ত জিনিসপত্র ঘর থেকে সেই রাতেই বের করে দিয়েছে, ওগুলো আর জীবনেও ঘরে ঢোকায়নি। আজ পর্যন্ত ওই ফটোও আর ঘরে নেই, একদম বাইরে। তো তার 7 দিন পরে ওইটা সুস্থ হয়েছে, ও নিজে ফিল করছে যে আমি একটু স্টেডি হয়েছি, ভেতর থেকে দুর্বলতা যে আতঙ্কগুলো ছিল সেগুলো চলে গেছে। ইভেন আমি যেদিন রাত্রিবেলা ওকে জিনিসগুলো দিলাম, সন্ধ্যেবেলা কতগুলো জিনিস দিয়েছিলাম যে খাটের ওপরও ঝুলিয়ে রাখতে, খাটের স্টিক টিকগুলোতে, তো বৌদি বলল রাত্রিবেলা মায়ের সাথেই শুয়েছিল, আমি বলেছিলাম তুমি আজকে ওকে নিয়ে শোবে, তো ওকে নিয়ে শোবে, মানে বৌদি বলছে ঘর দিয়ে অসম্ভব পচা গন্ধ, পচা গন্ধ মানে একদম পচা, মানে 3-4 দিনের পুরনো খাবারের বাসি আষ্টে টাইপের একটা পচা বিভৎস গন্ধ ঘর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যখন আমার বাড়িতে থাকি না, কোনো নোংরা থাকে, তখন কিন্তু ওই গন্ধটা একটু জাম হতে হতে খুব বাজে আকার সৃষ্টি করে। তো সেই রকমই একটা পচা গন্ধ বৌদির নাকে স্মেল এসছে। বৌদি পুরোপুরি বুঝতে পারলো যে একটা বাজে জিনিস ঘরের ভেতর ছিল, যেটা আস্তে আস্তে ক্লিনজিং হচ্ছে। তো ক্লিনজিং হওয়ার পরে তো সকালবেলা খুব তার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। তো 7 দিন পর মেয়েটা সত্যিই ভালো হয়ে গেছিলো মাতাটার আশীর্বাদে। মানে এটা আমার কাছে বিশাল বড় একটা ঘটনা ছিল। ঘটনাটা নিজের চোখের সামনে না দেখলে, কেউ যদি আমাকেও বলতো, আমি হয়তো বিশ্বাস করতাম না যে একটা 9-10 বছরের একটা মেয়ে কীভাবে একটা খাট তুলে দিচ্ছে। এটা হচ্ছে চোখে কীভাবে যে আমি বর্ণনা করব, মানে নিজে আমি বুঝতে পারছি না। এইভাবে আমি চোখের সামনে এই ঘটনাটা ঘটতে দেখেছি। তো এই নিয়ে আমার কাছে প্রচুর এরকম ছোট ছোট ঘটনা
হয়, প্রচুর ছোটো ছোটো ঘটনা এরকম হয়। তো সবার প্রথমে হচ্ছে আমি এই ঘটনাটা বলার শেষে সবার ভালো লাগলে আমাকে জানাবে, কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করো, একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো আরেকটা জিনিস তোমাদের সব্বাইকে বলবো, ঘরকে না সবসময় ক্লিনজিং করে রাখবে। ব্যাপারটা কী বলো তো, আমরা ধূপ ধুনা, তারপর ছোপা দিয়ে ধূপ ধুনা এখন সব বাড়িতেই দেয়। আমি সব বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই দেখি ধূপ ধুনা দিয়ে ছোবা দিয়ে একদম সন্ধ্যাবেলা দেয়। তো সেটা দেওয়ার পর ওই যে ছোবাটা আমরা জ্বালাচ্ছি তার মধ্যে কতগুলো জিনিস অ্যাড করে দেবে। এটা পারলে প্রত্যেক দিন, আমি সব্বাইকে বলবো, আজকে আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে থেকেও সৃষ্টি বিধাতার ওপরে তো কিছু নেই। তো আমাদের পাশাপাশি এই মনে রাখতে হবে যে পজিটিভ এনার্জি যখন আছে, নেগেটিভ এনার্জি একদম বিপরীত দিকে রাউন্ড করছে, মুখোমুখি রাউন্ড করছে বললে। আমরা যখন পজিটিভ এনার্জি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক মুখামুখিতে কেউ নেগেটিভ হয়ে আছে, সেটা আমরা কিন্তু এরকম স্থূলচক্ষে দেখতে পারবো না, অনুভবও করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি সেই জিনিসটা আমাকে অ্যাটাক করে, তখন আমরা বুঝতে পারি যে এই যে ওর এই ঘটনাটা হয়েছে। তো সবথেকে ভালো জিনিস যে ঘরকে, বাইরে গেলে পা ধুয়ে ঘরে ঢোকা কোড়ালি দিয়ে, এবং ধূপ ধুনা প্রত্যেক দিন একবার করে অন্তত। ছোবার মধ্যে কর্পূর তো অবশ্যই, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, এই কটা জিনিস তোমরা প্রত্যেকে ধূপধুনাতে অ্যাড করবে। এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেকটা দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, এই জিনিসটা প্রত্যেক দিন ব্যবহার করো। তারপর দেখো তোমাদের ঘর এবং নিজেকে কতটা যে সুস্থ এবং পজিটিভ লাগবে, সেটা তোমরা সত্যি দেখবে এটা করার পর। তুমি 3-4 দিন করো, দেখবে ঘরে একটা নেগেটিভ ভাইরাস, দেখো নেগেটিভ বলতে যে অসময় আমরা এই মানে ব্ল্যাক ম্যাজিক, এইসব ভূত, এগুলো উল্টোপাল্টা জিনিস সেটা না, কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু আমরা 5-6 জন একসাথে থাকি, 2 জন 3 জন একসাথে থাকি। এখন আমাদের সবার ফ্যামিলি খুব ছোটো হয়ে গেছে, এখন সব ফ্ল্যাট এই করে এখন মানে একত্রিত হয়ে থাকা হয়ও না। তো ছোটো ছোটো ফ্যামিলির মধ্যেও আমাদের ছোটোখাটো বাদ বিবাদ কিন্তু লেগেই থাকে, এরকম চলতেই থাকে নিজেদের মধ্যে। তো সেইগুলোকেও দেখবে অনেকটা আয়ত্তে নিয়ে চলে আসে, অনেকটা আয়ত্তে নিয়ে চলে আসে। আমি নিজে এটা করি এবং প্রত্যেক দিন করি। আমি নিজে মানে এটার থেকে আমি ভীষণ উপকার পেয়েছি। দেখো সবই শেখা, আজকে আমি জানি, শিখেছি বলে আজকে তোমাদের জানালাম। তোমরা জানলে, তোমরা যদি করো তাহলে ঠিক রেজাল্ট পজিটিভ পাবে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। এত সুন্দর ধূপধুনার কাজটা হয়, তো এটা করো। তো আগামী নেক্সট টাইম আবার আমার এক নতুন ভিডিও আসবে, তার জন্য এই কয়দিনের জন্য ছুটি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাইকে রিকোয়েস্ট কমেন্ট শেয়ার, এবং আমার বন্ধু তোমরা থেকো। নমস্কার।